তুমি কেন হীরাকে তার আসল পরিচয় বলনি? নাভানের বলা এবার নিচু কিন্তু আরো ভয়ঙ্কর। বাবার দিকে প্রশ্ন ছুড়ে মারে। এই প্রশ্নটা যেন ছুরি হয়ে ঢুকে যায় জাওয়াত খানের বুকে। জাওয়াত খান ধীরে ধীরে সামনে এগিয়ে আসে। তার চোখ দুটো লাল ভেজা, কিন্তু ভেতরের ঝড়টা সে আর লুকোতে পারছে না। কয়েক সেকেন্ড চুপ থাকে, মনে হয় শব্দ খুঁজতে সাহস জোগাড় করছে। তারপর গভীর একটা শ্বাস নিয়ে কথা বলা শুরু করে। আজ আজ আর চুপ করে থাকার সুযোগ নেই আমার। অনেক দিন ধরে একটা সত্য বুকের ভেতর পাথরের মতো চেপে রেখেছি। ভাবছিলাম সময় হলে বলবো, কিন্তু আজ বুঝলাম সময় আমাদের জন্য অপেক্ষা করে না। জাওয়াত খান একবার দরজার ফাঁক দিয়ে হেরার দিকে তাকায়, আবার চোখ নামিয়ে ফেলে। হেরার আসল পরিচয় যেন কেউ কোনোদিন না জানতে পারে। যদি কেউ জানে, ওরা হেরাকেও মেরে ফেলবে। কথাটা বলে জাওয়াত খান এর দৃষ্টি নাভানের দিকে যায়। আমার একমাত্র কলিজার ছোট বোন, এর একমাত্র রাজকন্যা হেরা। আমার বোন শেষবারের মতো সেদিন আমার কাছে কিছু চেয়েছিল, নাবানের সাথে ছোটবেলায় সেই বিয়েটা কখনো যাতে না মানি। নাভানের মুখ শক্ত হয়ে যায়, মুঠো বন্ধ হয়ে আসে। জাওয়াত খান আবার বলতে শুরু করে। হেরাকে নিজের মেয়ের মতো বড় করিস ভাই, নিজের পরিচয় দিস, কিন্তু ওর আসল পরিচয়টা যেন সারা জীবন মাটির নিচে চাপা পড়ে থাকে। সেদিন আমরা বাংলাদেশ থেকে ভাঙ্গা মন নিয়ে ছুটে আসি, পেছনে রেখে আসি আমার ভালোবাসা, আমার অস্তিত্বকে। সেদিন যাচাই না করে চোখের দেখাকে সত্যি মনে করে ভুল করেছিলাম। আমাদের ফ্লাইটের পরে ফ্লাইটে এসে জিহান, আমি মন খারাপ নিয়ে যেখানে কাজল লেখা আর আমার রাজপুত্রকে শেহজাদকে নিয়ে যেতাম, সেখানে যাই কষ্ট লুকাতে। তহিদার শেষ কথা ছিল। একদিকে ভাইয়ের মন ভাঙা, আরেকদিকে নিজের মেয়েকে নিয়ে একা রুমে বসে কাঁদছিলেন তহিদা। হন্তদন্ত হয়ে সেদিন কি হয়েছিল তা কেবল তহিদা আর জিহান জানে। হঠাৎ 1 ঘন্টা পর ফোন আসে, তাদের গাড়ি ব্রেক ফেল। সাথে জিহানও আছে। হেরা তখন কাজের মেয়ের কাছে ছিল। জাওয়াত খানের গলা ভেঙে যায় এবার। আমি আমি আমার বোনকে কথা দিয়েছিলাম, একজন ভাই হিসাবে, একজন মানুষ হিসেবে। আমি ওর শেষ ইচ্ছেটা ভাঙতে পারিনি। সে ধীরে ধীরে নাভানের দিকে এগিয়ে আসে। তাই হেরাকে আমি নিজের মেয়ের পরিচয়ে বড় করেছি, কারণ যখন তোদের কথা মনে করে আমি প্রতিদিন ভেতরে ভেতরে মরে যাচ্ছিলাম, বুকটা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছিল, ঠিক তখন এই নিষ্পাপ পবিত্র মুখটা আমার ভেতর এক টুকরো আলো হয়ে উঠে এসেছিল। সে আমাকে আবার বাঁচাতে শিখিয়েছে। সত্যি বলতে, হেরা না থাকলে হয়তো অনেক আগেই আমি পৃথিবী থেকে চলে যেতাম। জাওয়াত খানের চোখ দুটো তখন ভিজে ওঠে। সেখানে একসাথে জমে আসা অসহায়তা, অভিমান আর না বলা হাজারো কষ্ট। তিনি থেমে আবার বলতে শুরু করেন। শেষবার যখন আমি তোর মায়ের কাছে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করলাম, তখনই শামসুল আবার আমাদের মাঝে এসে দাঁড়ালো। খুব স্বাভাবিক ভঙ্গিতে জানিয়ে দিল তারা বিয়ে করতে যাচ্ছে। সেদিন আমি সব ভুলে, সব অভিমান গিলে খালি হাতে ফিরতে বাধ্য হয়েছিলাম। সবচেয়ে কষ্টের কথা কি জানিস? তোর মা তখন একটা কথা বলেনি, একবারও না। না আমার পক্ষে, না বিপক্ষে, শুধু চুপ ছিল। আমি সত্যিই ভেবেছিলাম সে নিজের মতো করে বাঁচতে চায়, তাই আর জোর করিনি। কিন্তু অধিকারেও ছাড়েনি, তাকে নিয়েও আজে বাজে কথা বলছিল। তখনও তোর মা চুপ ছিল, তাকে থামায়নি। বল তো, এখানে আমার দোষটা কোথায়? আমি কি এতটা খারাপ ছিলাম যে একটা সুযোগও পাওয়ার যোগ্য ছিলাম না? স্বামীকে, নিজ প্রাণ প্রিয় স্ত্রীর সাথে এত কিছু দেখে কি রিয়েক্ট করা ভুলের ছিল? তারপরও আমি আবার গিয়েছিলাম শেষবারের মতো সব ঠিক করার আশায়, কিন্তু তখনও সে কিছু বলেনি। কেন বলেনি বলতো? একবারও, শুধু একবার যদি বলতো, তাহলে তো এত কিছু হতো না। জাওয়াত খান আবারও কাপা পায়ে কাজল রেখার দিকে যায়। সবার সামনে কাজল রেখার পা ধরে বলে। আমি ভুল করেছি, সন্দেহ করেছি। এত বছরে তোমার জায়গা আমি কাউকে দিইনি কাজল রেখা। আমি মেনে নিচ্ছি সব ভুল আমার। তুমি আমার মাফ করে দাও। বয়স তো অনেক হলো, শেষ বয়সে তোমার পাশে থাকতে দাও কাজল রেখা। আমি আমার ছেলে মেয়েদের সাথে তোমার সাথে থাকতে চাই, এক ছাদের নিচে। নিজ স্বামীকে পায়ে পড়ে থাকতে দেখে বুক দুমড়ে মুচড়ে যাচ্ছে কাজল রেখার। হ্যাঁ, সে জাওয়াত খানের কাজল রেখা। যতই শক্ত থাকুক, এই লোকের সামনে যে নিজেকে শক্ত রাখতে কষ্ট হয়। তবু ফোনের দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলে ওঠে। কাগজের নৌকা দিয়ে যেমন নদী পার হওয়া যায় না,
তেমনি অবিশ্বাস আর সন্দেহ নিয়ে ভালোবাসার সংসার করা যায় না। পুরুষ মানুষ শুরুতে যে ভালোবাসা দেয় আর নারী সেই ভালোবাসাটুকু নিয়ে কাটিয়ে দিতে পারে। আমিও তাই করব। আমার জীবনে আর কিছু পাওয়ার নেই, না চাওয়ার আছে। বাবার অগাধ ভালোবাসা দেখে নাভানের চোখ থেকে পানি পড়ে অজান্তেই। শুধু যে নাভান তা না, সবার চোখে পানি চিকচিক করছে। মায়ের কঠোরতা এখন মেনে নিতে পারছে না যেন নাভান। নাভান নিজের মুখ আর নাক বারবার মুছছে শার্টের হাতা দিয়ে। জাওয়াত খানের মুখটা নিমিষেই ছোট হয়ে যায়। নাভান মায়ের দিকে গিয়ে ঠিক বাবার মতো করে বসে পা জড়িয়ে ধরে বলে ওঠে, মা, আমি জানি তুমি যা বলছো তা সব মিথ্যে। তুমিও যে বাবাকে ছাড়া ভালো নেই আমি সব জানি মা। প্লিজ, আমি জানি তোমার অভিমান স্বাভাবিক, কিন্তু একটা বার বাবাকে সুযোগ দাও। তোমাদের এই ভালোবাসা যে আমি নিজ চোখে দেখেছি, যে এত কিছু করেছে। আমার এত বছরের কষ্ট বৃথা যেতে দিও না। আমি তোমাদের একসাথে দেখতে চাই মা, একসাথে। তোমার দেওয়া কসমের জন্য আমি অনেক সাফার করেছি। প্লিজ, আর না। এখন তো সব জানো। প্লিজ, আর অভিমান করো না। সব ঠিক করে নাও প্লিজ মা, দয়া করো আমাদের। নাভানের এমন কাজে সবার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। এখন বাবার সাথে থাকো, আমি চলে যাচ্ছি, থাকো তোমরা এখানে। এই বলে কাজল খান বের হয়ে যায় বাসা থেকে। পিছনে ফেলে যায় বাবা ছেলের ভাঙা মন। রাত তখন প্রায় 10:30। ঢাকার ব্যস্ত শহর ধীরে ধীরে যানজট কিছুটা ছেড়েছে। আজ কোলাহল কমেনি বিন্দু পরিমাণও। কাজল ভিলায় থাকতে কাজল খানকে একটা মেসেজ তাকে নাড়িয়ে দিয়েছে। সাদা কালো শাড়িতে মোড়া ব্যক্তিত্বময় নারীটা দূরের অন্ধকার আকাশের দিকে তাকিয়েছিলেন। নিজ স্বামী ও সন্তানকে এমনভাবে আবদার করতে দেখে নিমিষেই শক্তপোক্ত মনটা মোমের মতো নরম হয়ে যায়। লোভ হয় প্রিয় মানুষটার সাথে শেষ বয়সের সময় পার করতে। সব ভুলের তো অবসান ঘটেছে, জয় তো হয়েছে তার অপেক্ষার। ভুল করে অনুতপ্ত হয়েছে, তার থেকেও কষ্ট পাচ্ছে বেশি মানুষটা। কিন্তু অভিমান পুরোপুরি শেষ করতে পারছে না তবুও। তার উপর শামসুল সব ঘোলাটে করে দিয়েছে বারবার। কিছুক্ষণ আগেই একটা খবর এসেছে, শামসুল তার অফিসে বসে আছে, আর সেই খবরের সাথে এসেছে এমন কিছু ছবি যা একজন মায়ের বুক কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তার ছেলেদের উপর নজর রাখা হচ্ছে, তাদের জীবনে ফাঁদ পাতা হচ্ছে। কাজল খান দেরি করলেন না। নিজ স্বামী সন্তানকে ফিরিয়ে দিয়ে ওই অবস্থায় চোখের চশমাটা পরে গাড়ির চাবি হাতে তুলে নিলেন। অ্যাসিস্ট্যান্ট মেয়ে তন্নি ভর্ত গলায় বলেছিল। কাজল খান ঠান্ডা গলায় উত্তর দিয়েছিলেন, যেই নারী নিজের সন্তানকে আত্মার সম্পর্ক বাঁচাতে নামে, সে একা না, সাহস তার সাথে থাকে। গাড়ি ছুটে চলল রাতের ফাঁকা রাস্তায়। অফিস বিল্ডিং এর সামনে গাড়ি থামতেই গার্ডরা মাথা নিচু করে দাঁড়িয়ে গেল। কারণ কাজল খান শুধু একজন অ্যাডভোকেট নন, তিনি এমন একজন নারী যিনি নিজের নাম নিজেই তৈরি করেছেন। অ্যাডভোকেট এমএলএ কাজল খান। লিফটের দরজা খুলতেই ঠান্ডা বাতাস গায়ে লাগলো। পুরো ফ্লোর অন্ধকার, শুধু ভেতরের কেবিনে আলো জ্বলছে। কাজল খান ধীরে ধীরে দরজা ঠেলে ভেতরে ঢুকলেন। আর ভেতরের দৃশ্য দেখে তার চোখ কঠিন হয়ে উঠল। শামসুল আরাম করে তার চেয়ারে বসে আছে, হাতে ওয়াইনের গ্লাস, ঠোঁটে ব্যঙ্গাত্ম হাসি, যেন এটা তারই জায়গা। কাজল খান দরজা বন্ধ করে ধীরে বললেন, তুই কেন এই মরণ খেলায় মেতে উঠেছিস? শামসুল গ্লাস ঘুরাতে ঘুরাতে হাসলো। উফ সুন্দরী, আগে কুল হও, এক গ্লাস ঠান্ডা শরবত খাও, তারপর কথা বলো। ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে। এত রাতে ছুটে এসেছো, কত এনার্জি লস হয়েছে বলো। কাজল খান সামনে এগিয়ে এলেন, তার চোখে ঘৃণা স্পষ্ট। তোর এই নোংরা নাটক বন্ধ কর। একটা না, চারটা সংসার শেষ করেও শান্তি হয়নি তোর। এখন আবার আমার ছেলেকে নিয়ে খেলতে নেমেছিস। শামসুল হেলান দিয়ে বসলো। খেলাটা তো এখন শুরু হয়েছে সুন্দরী। উফ, তোকে কাফন ছাড়াই দাফন করবে এবার দেখিস, যদি আমার দুই চাঁদের দিকে আবার হাত বাড়াস। শামসুল হেসে উঠল। এখনো আগের মতো আগুন আছো তুমি সুন্দরী। আমার আগুন কেমন সেটা তুই খুব ভালো করেই জানিস। শামসুল এবার চোখ শুরু করলো। তোমার কি মনে হয় তুমি জিতে গেছো? তোমার স্বামী তোমার কাছে নত হয়েছে দেখো। তেজি গলায় কাজল খান বললেন। আমি হারিনি বলেই আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি। শামসুল টেবিলের উপর কিছু ছবি ছুঁড়ে দিল। কাজল খান মুহূর্তেই চুপ হয়ে যায়। ঠান্ডা তেজি কণ্ঠে বলে ওঠে, কি চাই তোর? শামসুল ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তোমার ছেলের বউটাকে নিলয়ের মানে আমার ছেলের হাতে তুলে দাও। ছেলেটা বড্ড পাগল মেয়েটার জন্য। আর তুমি আমার হয়ে যাও। শেষ বয়সে দুজনে পানের ঢালার সংসার পাতবো। কাজল খান মুহূর্তেই তেড়ে এলেন। মুখ সামলে কথা বল। শামসুল হেসে বলল, জানো, আমার ছেলে
দামি জিনিস কিনতে ভুল করেনি। ঠিক আমার মতো বাজ পাখির চোখ পেয়েছে। যে কাজ আমার দ্বারা হয় নি সে কাজ সে করবে, তাই ছেলেকে সায় দিচ্ছি। তুই বা তোর ছেলে যদি আবার আমার পরিবারের দিকে চোখ তুলে তাকাস, আমি তোদের চোখ উপড়ে ফেলবো। শামসুলের মুখের হাসি একটু মিলিয়ে গেল। হুমকি দিচ্ছ? না, একজন মায়ের সতর্কবার্তা দিচ্ছি। কেবিনের বাতাস ভারী হয়ে উঠল। শামসুল ধীরে ধীরে বলল, এখন তোমার স্বামী আসবে, শিওর এখানেই আসবে। তাদের সামনে এই কাগজটা এগিয়ে দেবো আর বলবে তুমি মুক্তি চাও তার থেকে। নইলে নইলে কি হবে বলো তো সুন্দরী? শামসুল ধীরে ধীরে কথাগুলো বলছিল, ঠোঁটের কোণে সেই ভয়ঙ্কর হাসি যেটা মানুষকে ভিতর থেকে কাঁপিয়ে দেয়। তার আঙ্গুলের ফাঁকে ধরা ডিভোর্স পেপারটা যেন কেবিনের বাতাসকেও ভারী করে তুলেছিল। কাজল খান স্থির হয়ে বসে আছে, চোখে রাগ, অপমান, ভয় সব একসাথে জড়ো হয়েছে। অথচ মুখে কিছু বলতে পারছে না, কারণ সে জানে এই মানুষটা কতটা ভয়ঙ্কর হতে পারে। শামসুল একটু ঝুঁকে এলো তার দিকে। এ তো চালাকি করছো আমার সাথে তুমি। জাওয়াত খানকে ডিভোর্স দিয়েছো, মিথ্যা রটিয়েছো, তখন বোঝা উচিত ছিল তোমার নামে পিছনে খান লাগানো কেন। তুমি কখনো পুরোপুরি আমার ছেলে না সুন্দরী, কখনো না। আমি যে এটাই মানতে পারছি না, এ তো কিছু হয়ে কেন হলে না আমার? তার চোখে হিংস্র ঝিলিক। আমার কথা হেরফের হলে কি করতে পারি জানো তো? আমি মোটেও ভালো না মানুষ না। তোমাকে ভালোবেসে কত পাপ করেছি জানো? অর্ধেক জীবন শেষ করে ফেললাম শুধু তোমার জন্য। এখন সময় এসেছে সব ছিনিয়ে নেওয়া। হয় নিব নয় ধ্বংস করব এক এক করে। কাজল খান দাঁতে দাঁত চেপে তাকালো তার দিকে। তুই কখনো ভালোবাসতে পারিসনি কাউকে শামসুল। তুই খারাপ খেলায় মেতে উঠেছিস। শামসুল হেসে উঠল, সেই হাসিতে বিষ মিশে আছে যেন। তবুও শেষ পর্যন্ত এই খারাপ মানুষের কাছেই ফিরতে হবে। কিন্তু একটা কথা মানতেই হবে, তোমার দম আছে। কিভাবে সব সত্যি বের করলে বলো তো? এত বছর পরও সব হিসাব টেনে বের করো সুন্দরী। কাজল খান উত্তর দিল না। তার বুকের ভিতরটা কাঁপছে, কারণ সে জানে জাওয়াত খান যদি এখানে আসে তাহলে ভয়ঙ্কর কিছু হবেই। আর ঠিক তক্ষুনি কেবিনের দরজা সজোরে খুলে গেল। জাওয়াত খান ভিতরে ঢুকতেই চোখ আটকে গেল শামসুল আর কাজল খানের দিকে। মুহূর্তেই তার চোয়াল শক্ত হয়ে উঠল। তুমি এই থার্ড ক্লাস লোকটার সাথে দেখা করতে চলে এসেছো আমাদের ওইভাবে রেখে? তার কণ্ঠে রাগ ছিল, কিন্তু সেই রাগের গভীরে ছিল আহত ভালোবাসা, বিশ্বাস ভাঙার যন্ত্রণা। কাজল খান চোখ ফিরিয়ে নিল। জাওয়াত, তুমি চলে যাও, আমরা দরকারি কথা বলছি। কি কথা আমি শুনতে চাই। না। কেন না? জাওয়াত খান এক পা এগিয়ে এলো। তুমি আমার বউ, তোমার জীবনের প্রতিটা কথায় আমার অধিকার আছে। কথাটা বলার সময় তার চোখে অদ্ভুত এক জেদ ছিল, যেন 2 যুগ পরেও সে এই নারীকে নিজের হৃদয় থেকে আলাদা করতে পারেনি। কাজল খান তাচ্ছিলের হাসি দিল। 2 যুগ আগে সেই অধিকার হারিয়েছো তুমি। কথাটা শুনে জাওয়াত খানের বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল। অথচ সে কিছু বলার আগেই শামসুল হেসে উঠল। শুনলি সৎ ভাই? সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। এখন তোকে আর ভালো লাগে না সুন্দরী? বুড়ো হয়ে গেছি না? আগে মানলো, এখন আর মানবে না। তাই শেষ বয়সে আমাকে চুজ করেছো। দেখ তোর থেকে কত ফিট আমি। তোর তো চুল পেকে যাচ্ছে কিছুটা, কিন্তু আমার একটাও পাকেনি। জাওয়াত খানের চোখ রক্তিম হয়ে উঠল। পর মুহূর্তেই সে শামসুলের কলার চেপে ধরল। তোর জন্য আমি সব হারিয়েছি। তার গলা কাঁপছিল রাগে। তোর জন্য আমার সংসার শেষ হয়েছে, আমার বোনের জীবন শেষ হয়েছে, তোকে আজ আমি। এক ঘুষিতে শামসুল মেঝেতে পড়ে গেল, কিন্তু জাওয়াত খান থামল না। বছরের পর বছর জমে থাকা রাগ, কষ্ট, বিশ্বাসঘাতকতা সব যেন আজ বিস্ফোরিত হচ্ছে। সে শামসুলকে ধরে এলো পাথারি মারতে লাগলো। কাজল খান হতভম্ব হয়ে গেল। এত বছর পরও জাওয়াত তাকে নিয়ে এমন পাগলের মতো রিয়্যাক্ট করবে সে ভাবেনি। আর শামসুল মার খেয়েও ঠোঁটের কোণে হাসি ধরে রেখেছে, কারণ সে জানে এই রাগই তার সবচেয়ে বড় অস্ত্র। আজ যদি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যায় তাহলে সব শেষ হয়ে যাবে। কি করছো জাওয়াত, থামো। কাজল খান ছুটে এসে তাকে আটকানোর চেষ্টা করে। শামসুলকে আঘাত করবে না। জাওয়াত থমকে গেল। তার চোখ ধীরে ধীরে ঘুরে এলো কাজল খানের দিকে। সরি, কেন? তার কণ্ঠ ভেঙে যাচ্ছিল। ওর জন্য এত দরদ কেন তোমার? কাজল খানও চিৎকার করে উঠল।
কারণ তুমি মানুষকে মানুষ মনে করো না। ও কি মানুষ? জাওয়াত খান গর্জে উঠল। মানুষ না হলেও তোমার মতো না। কথাটা শুনে পুরো কেবিন নিস্তব্ধ হয়ে গেল। দরজার সামনে দাঁড়িয়ে থাকা নাভান হতবাক হয়ে তাকিয়ে আছে নিজের মা বাবার দিকে। মায়ের এমন কথাই বলে ওঠে। মা, নাভানের গলা কেঁপে উঠল। কাজল খান চোখ বন্ধ করে ফেলল এক মুহূর্তের জন্য। তাদের এইসবের মাঝে ছেলে মেয়েকে জড়াতে চান না তিনি, কিন্তু নাভান কোনো না কোনো ভাবে সব জেনে যাচ্ছে। একটা মায়ের কাছে এর থেকে আর কি লজ্জার হতে পারে? যে বয়সে ছেলে ছেলের বউদের খুনসুটি দেখবে, এই বয়সে ছেলে মাকে নিয়ে টানাটানি করতে দেখছে, তাও দুই ভাই। এটা একটা মায়ের জন্য কতটা লজ্জাজনক, তা যারা এমন পরিস্থিতিতে পড়েছে তারাই জানে। আমি এসব চাই না, প্লিজ। কাজল খানের কণ্ঠ এবার ভাঙ্গা। আমি যেমন ছিলাম তেমনই থাকতে চাই। দয়া করে আমার জীবনে আবার ঝড় তুলো না। জাওয়াত খান স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। এই নারীকে সে আজীবন ভালোবেসেছে, ভুল করেছে, অনেক কষ্ট দিয়েছে, কিন্তু ভালোবাসা কখনো কমেনি। আর আজ সেই নারী তার সামনে অন্য পুরুষকে বাঁচানোর জন্য দাঁড়িয়ে আছে, তাও সেই পুরুষ যার জন্য তাদের বিচ্ছেদ, তাদের সুন্দর সাজানো গোছানো সংসার ধ্বংস হয়েছে। এই দৃশ্যটা যেন জাওয়াত খানকে ভিতর থেকে শেষ করে দিচ্ছিল। হঠাৎ কেবিনের ভেতরের বাতাসটা যেন ধীরে ধীরে ভারী হয়ে উঠছিল। চোখ দুটো রক্তিম, তার দৃষ্টি গিয়ে আটকে আছে টেবিলের উপর রাখা কাগজটার দিকে। ডিভোর্স পেপার, সাদা কয়েকটা পাতায়, যেন মুহূর্তেই তার দুই যুগের ভালোবাসাকে উপহাস করছে। কাজল খান কিছু বলার আগেই জাওয়াত ধীরে ধীরে এগিয়ে এলো। তার হাঁটার শব্দ পর্যন্ত অদ্ভুত ভারী লাগছিল। শামসুলের ঠোঁটের কোণে হাসি মার খেয়েও তার গলায় ব্যঙ্গ। ভালোই হয়েছে, আজ একটা সুন্দরী সমাপ্তি হবে। জাওয়াত কোনো উত্তর দিল না। সে টেবিলের উপর রাখা কাগজটা হাতে তুলে নিল, চোখ বুলালো কয়েক লাইন, আর পরের মুহূর্তেই সজোরে হাত আঘাত করলো টেবিলের উপর, এত জোরে যে টেবিলের গ্লাসটা কেঁপে পড়ে ভেঙে গেল মেঝেতে। তার পর মুহূর্তেই কাজল খানের গালে সজোরে থাপ্পড়। কাজল খান ঠায় দাঁড়িয়ে আছে। এই প্রথম জাওয়াত খান তার গায়ে হাত তুলেছে। নাভানো হতভম্ব হয়ে তাকিয়ে আছে বাবার দিকে। জাওয়াত খানের চোখে তখন ভয়ঙ্কর ঝড়। ডিভোর্স? সে ধীরে ধীরে উচ্চারণ করলো শব্দটা। তুমি আমাকে ডিভোর্স দিবে? তার হাসিটা কেমন যেন ভাঙা ছিল। 2 যুগ ধরে যে নারীর বুকের মধ্যে লুকিয়ে রেখেছি তাকে আমি একটা কাগজের সাইন করে অন্য কারো হাতে তুলে দিব? শামসুল হেসে উঠল। কেন দিবি না? সে উঠে দাঁড়ালো। যখন ছেড়ে গিয়েছিলি তখন তো খুব সহজ ছিল, এখন আবার এত প্রেম উতলে উঠছে। জাওয়াদের চোয়াল শক্ত হয়ে গেল। তার চোখে তখন শুধু রাগ না, ভয়ও ছিল, হারিয়ে ফেলার ভয়। নাভানের দিকে তাকিয়ে হঠাৎ বলে উঠল, নাভান, তুমি বাইরে যাও। কিন্তু বাবা। আমি বলেছি যাও। কণ্ঠটা এত কঠিন ছিল যে নাভান আর কিছু বলতে পারল না। একবার মায়ের দিকে তাকালো, তারপর ধীরে ধীরে বেরিয়ে গেল। দরজা বন্ধ হতেই কেবিনে নিস্তব্ধতা নেমে এলো। জাওয়াত খান ধীরে ধীরে কাজল খানের দিকে ফিরল। তার চোখের রাগটা এবার গভীর কষ্টে বদলে গেল। তুমি আমার থেকে মুক্তি পাবে না কাজল রেখা। তুমি আমার প্রথম প্রেম, ভালোবাসা, প্রথম নেশা ছেলে। এত ভুল বোঝাবুঝির পরও তোমায় আমি ডিভোর্স দেইনি। আজ আর সত্যি সামনে আসার পরে কিভাবে ভাবলে তোমার এসব কথায় আমি তোমায় ছেড়ে দেব? আর যেখানে জানি কাল নাগ তোমার সাথে আছে, আমাকে কি এত বোকা পেয়েছো তুমি যে তোমার কথায় আমি ডিভোর্স দেব? কথা বলার সময় তার গলা কেঁপে উঠল। 2 যুগ আগেই একটা ভুল করেছিলাম আমি, তোমাকে নিজের থেকে দূরে যেতে দিয়েছিলাম। সেই ভুল দ্বিতীয়বার করব না। কাজল খান তাকিয়ে আছে তার দিকে। বুকের ভিতরটা কেমন অদ্ভুত ভারী লাগছে। জাওয়াত আবার বলল, তুমি যেভাবে ইচ্ছে চলো, আমার সাথে থেকো বা না থেকো, ঘৃণা করো, অপমান করো, তবুও আমি এই কাগজে সাইন করব না। তুমি আমার বউ, এটা এতদিন বহন করেছো, সারা জীবন বহন করতে হবে। সে ডিভোর্স পেপারটা হাতে নিয়ে ছিঁড়ে ফেলল না, বরং মুঠোর মধ্যে চেপে ধরল। মরার পরেও না। কথাটা বলেই সে ধীরে ধীরে পিছিয়ে গেল। তার চোখে পানি চিকচিক করছে, কিন্তু সে মানুষটা কাঁদল না, কারণ জাওয়াত খান ভালোবাসতে জানে। সে দরজার দিকে হাঁটতে শুরু করলো, আর ঠিক তখনই শামসুল হেসে উঠল, ধীরে তাচ্ছিলের সাথে। দেখলে সুন্দরী, শামসুল চেয়ার থেকে উঠে দাঁড়ালো, গলায় হাত দিয়ে ঘষতে লাগলো। এই লোকটা এখনো ভাবে তুমি ওর। কাজল খান ধীরে ধীরে মুখ তুলল। তার চোখে এবার ভয় ছিল না,
ছিল জমে থাকা আগুন। চুপ কর শামসুল। কি মনে করেছিস আমায় ট্র্যাপে ফেলবি? ওকে ফেল, আমি তোর কথা মতোই চলবো, কিন্তু বিপরীত কিছু হলে আমার দোষ দিবি না, গট ইট? শামসুল ভ্রু তুলল। উহ, রাগ হচ্ছে নাকি সুন্দরী? কাজল খান এক পা এগিয়ে এলো। তুই ভাবছিস সবসময় তোর মতো করে খেলতে পারবি তুই? কাজল খানের কণ্ঠ ঠান্ডা। মানুষের জীবন ধ্বংস করে, সম্পর্ক ভেঙে, মিথ্যে বলে যে শান্তি পাচ্ছিস এটা বেশি দিনের নয়। শামসুল আরাম করে সোফায় হেলান দিয়ে বসে আছে, চোখে মুখে সেই ভয়ঙ্কর আত্মবিশ্বাস, যেন দুনিয়ার সবকিছু টাকার বান্ডিলের মতো তার হাতের মুঠোয়। আর সামনে দাঁড়িয়ে কাজল খান, চোখে মুখে বিরক্তির, রাগ আর ঘৃণার মিশ্র ছাপ। শামসুল ধীরে ধীরে গ্লাসে পানি ঢালতে ঢালতে বলল, আমি যা চাই তাই নিয়ে ছাড়ি সুন্দরী। ছোটবেলা থেকেই অভ্যাস, যে জিনিস আমার নজরে পড়ে সেটা হয় আমার, না হয় কারো না। কাজল খান ঠান্ডা চোখে তাকালো। তোর এই অসুখ এখনো গেল না, বয়স বাড়ছে কিন্তু লজ্জা বাড়ে না তোর? শামসুল হেসে ফেলল। লজ্জা? ক্ষমতাবান মানুষের লজ্জা নিয়ে চলে না সুন্দরী, মানুষকে চালায়। সে এবার ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে কাজল খানের দিকে এগিয়ে এলো। চলো না, এত বছর পর এবার আমার কাছে চলে আসো। জীবনের বাকি সময়টা রানীর মতো রাখবো তোমায়। কাজল খান ভ্রুকুচকে তাকালো। সি, তুই কি আয়নায় নিজেকে দেখিস না? বুড়ো বয়সে ভীমরতি ধরেছে, চুলে পাক ধরেছে, তবুও প্রেম করার শখ যায় না? শামসুল নিজের কোট ঠিক করতে করতে মুচকে হাসলো। আমায় দেখে কি সত্যি বুড়া লাগে সুন্দরী? সে চোখ টিপে বলল, এই বয়সী মেয়েরা আমার জন্য পাগল। মেয়েরা তোর পিছে ঘুরে না, তোর টাকার পিছে ঘুরে। কাজল খান তার ছেলের হাসি দিল। আর তুইও সুযোগ পেলেই গলে যাস। শামসুল এবার হো হো করে হেসে উঠল। আচ্ছা বাদ দাও আমার কথা, মূল কথা হলো তুমি আমার বউ হবে, আর তোমার ছেলের বউ হবে আমার ছেলে নিলয়ের বউ। কাজল খান কয়েক সেকেন্ড চুপ থেকে অবিশ্বাসের চোখে তাকিয়ে রইল, তারপর ঠাস করে টেবিলে হাত রাখলো। তোর মাথা পুরো গেছে। আমার ছেলের বউয়ের দিকে নজর দিচ্ছিস, দুই বাপ ছেলে। শামসুল নির্বিকার। সি সি সি, আমি তোমার দিকে নজর দিই, ছেলের বউয়ের দিকে নয়। এ তো খারাপ, কিন্তু আমি নই সুন্দরী। নিলয় মেয়েটাকে চায়, আর আমার ছেলে যা চায় সেটাই আমি এনে দিই। এটা বাজারের কোনো জিনিস না। কাজল খান গর্জে উঠল। একটা মেয়ের জীবন, সম্পর্কের মূল্য বুঝিস তুই? শামসুল ঠোঁট বাঁকিয়ে বলল, সম্পর্ক, দুনিয়ার সম্পর্ক টেকে ক্ষমতায় সুন্দরী। ক্ষমতা থাকলে মানুষ নিজের নিয়ম নিজেই বানায়। তুই নিয়ম না, পাপ বানাস। কাজল খান দাঁত চেপে বলল, আমার ছেলে নিজের বউকে ভালোবাসে, এই মেয়ের জন্য বছরের পর বছর পাগলামি করেছে, এত বছরে অন্য মেয়ের দিকে ফিরেও তাকায়নি। আর তোর ছেলে এখন তার বউকে চাইছে? কঠিন মারা খাবি রে শামসুল, কঠিন মারা খাবি। শামসুল এবার সিগারেট ধরালো। ভালোবাসা বড় অদ্ভুত জিনিস, একজনের হলে আরেকজনের কেন হবে না? কারণ আমরা মানুষ, পশু না যে সবার সাথে থাকবো। কাজল খান তীব্র ঘৃণায় বলল। তুই আর তোর ছেলে ভাবিস সবকিছু টাকার জোরে কিনে ফেলবি। শামসুল ধোঁয়া ছেড়ে শান্ত গলায় বলল, আমি টাকা দিয়ে না, ক্ষমতা দিয়ে সব নিয়েছি। শয়তানও তোকে দেখে ভয় পাবে। কাজল খান তাচ্ছিলের হাসি দিল। বাপ ছেলে দুজন মিলে আমাদের জীবন নিয়ে খেলতে চাইছিস? শামসুল এবার চোখ সরু করলো। কোথা সামলে বলো সুন্দরী। না হলে কি করবি? কাজল খান এগিয়ে এলো। তোর আসল চেহারা আমি খুব ভালো করেই জানি। রাজনীতির মুখোশ পরে থাকিস বলে মানুষ তোকে সম্মান দেয়। যেদিন সবাই জানবে তুই আসলে কত নোংরা কাজের সাথে জড়িত, কত জীবন শেষ করেছিস, সেদিন এই ক্ষমতা থাকবে না, এই হাসিও থাকবে না। শামসুলের চোয়াল শক্ত হয়ে গেল। ছেড়ে দিচ্ছ আমাকে? না, কাজল খান ধীরে ধীরে বলল, তোর পাপের খাতা খুলে দেখাচ্ছি। তুই যতটা ভয়ঙ্কর ভাবিস নিজেকে, তার থেকেও ভয়ঙ্কর সত্য হলো তুই মানুষরূপী জানোয়ার। ঘরের বাতাস ভারী হয়ে উঠল। দুজনের চোখে চোখ আটকে আছে। একজনের চোখে বিষাক্ত অহংকার, আরেকজনের চোখে আগুনের মতো ঘৃণা। হেরা একটু সুস্থ বোধ করতেই ধীরে ধীরে উঠে বসলো। মাথাটা এখনো ঝিমঝিম করছে, শরীরটাও বেশ দুর্বল লাগছে। তবুও সামনে বাবাকে এমন বিধ্বস্ত অবস্থায় দেখে বুকটা ধক করে উঠল তার। জাওয়াত খানের চোখ দুটো লাল হয়ে আছে, চুল এলোমেলো, মুখ জুড়ে ক্লান্তির ছাপ। মনে হচ্ছে যেন এক রাতেই মানুষটা বহু বছরের ভার কাঁধে তুলে নিয়েছে। হেরা নিঃশব্দে তাকিয়ে রইল তার দিকে, কারণ সে সব শুনেছে, সবকিছু। জ্ঞান অনেক আগেই ফিরে এসেছিল তার, কিন্তু চোখ বন্ধ করে পড়েছিল শুধু সত্যিটা শোনার জন্য। নিজের জন্ম, নিজের পরিচয়, নিজের মা বাবার মৃত্যুর ভয়াবহ সত্য, সবই শুনেছে সে।
মেয়েকে চোখ খুলতে দেখে জাওয়াত খান যেন বুক ভরে শ্বাস নিলেন। তড়িঘড়ি করে মেয়ের কপালে চুমু খেয়ে কাপা কণ্ঠে বলে উঠলেন। আমাজান, এখন কেমন লাগছে? কণ্ঠে এমন আতঙ্ক যেন হেরার সামান্য কষ্ট মানুষটাকে ভেঙে ফেলবে। হেরা ধীরে ঠোঁট নাড়ালো। আমি ভালো আছি বাবা। বাবা ডাকটা শুনেই জাওয়াত খানের চোখ ভিজে উঠল। তিনি আবার উৎকণ্ঠিত গলায় বললেন, মাথা ঘুরছে? শরীর খারাপ লাগছে? কোনো সমস্যা হচ্ছে না তো? হেরা মলিন মুখে মাথা নাড়ল। নিজের আসল মা বাবার মৃত্যুর কথা শুনে বুকের ভেতরটা শূন্য হয়ে গেছে তার। কষ্ট হচ্ছে, খুব কষ্ট, কিন্তু সেই কষ্টটাকে পুরোপুরি অনুভব করতে পারছে না। কারণ সামনে বসে থাকা মানুষটার প্রতি তার মায়া, টান আর ভালোবাসা যেন সব ব্যথাকে ঢেকে দিচ্ছে। এই মানুষটাই তো তাকে এত বছর আগলে রেখেছেন, নিজের মেয়ের মতো বড় করেছেন, নিজের সম্মান, নিজের জীবন দিয়ে তাকে রক্ষা করেছেন। হেরা ধীরে ধীরে উঠে বসে বলল, বাবা চলো আমরা এখান থেকে চলে যাই। কথাটা শেষ হতেই পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল। পর মুহূর্তেই ভারী কঠিন একটি কণ্ঠ ভেসে এলো। এক পাও এই বাড়ির বাইরে যাবে না। নাভানের কণ্ঠ এতটাই দৃঢ় ছিল যে উপস্থিত সবাই নিঃশব্দ হয়ে গেল। হেরা ধীরে ধীরে চোখ তুলে তাকালো তার দিকে। লালচে চোখ দুটো রাগে জ্বলছে, চোয়াল শক্ত হয়ে আছে, কিন্তু সেই রাগের আড়ালেও ভয় স্পষ্ট। হেরার বুকটা কেঁপে উঠল। হঠাৎ করেই মনে পড়ে গেল প্রথম দেখার দিনগুলোর কথা। কেন প্রথম দেখাতে এই মানুষটার প্রতি অদ্ভুত এক টান অনুভব করেছিল? কেন নাভানের কাছাকাছি গেলেই বুকের ভেতর অস্থিরতা জন্ম নিত? আজ যেন সব প্রশ্নের উত্তর সামনে দাঁড়িয়ে আছে। হেরা দ্রুত চোখ নামিয়ে নিল। নাভানের চোখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকা মানেই নিজেকে হারিয়ে ফেলা। ও ধীরে 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 এসে জাওয়াত খানের পাশে বসলো। তারপর সরল কণ্ঠে বলল, আঙ্কেল, আমি বলছিলাম কি, তুমি কিউটি পাইকে নিয়ে এই বাসাতেই থেকে যাও না। মা এখন তোমাকে না মানলেও সামনে থাকলে দেখবে ধীরে ধীরে রাগ কমে যাবে। প্লিজ তুমি নাভান ভাই এর কথা শুনে যাও। অধীরে নিষ্পাপ মুখটার দিকে তাকিয়ে জাওয়াত খানের বুকটা মোচড় দিয়ে উঠল। এই ছেলেটাকে নিয়ে কত বাজে কথা বলেছে শামসুল। নাভান অধীরের পরিচয় যতটুকু জানে ততটুকু বলেছে বাবাকে, যাতে মাকে আর সন্দেহ না করে। নাভান অধীরের পরিচয় কাউকে বলে না। রোজ, হেরা, রুষা সবাই এখনো মনে করছে অধীর জাওয়াত খানেরই সন্তান। শামসুলের বলা নোংরা কথাগুলো মনে পড়তেই জাওয়াত খানের বুকের ভেতর তীব্র যন্ত্রণা জমল। এই ছোট একটা শিশুকে নিয়েও মানুষ এত নিষ্ঠুর হতে পারে। ওদিকে নাভান কোনো কথা না বলে হঠাৎ হেরাকে পাজা কোলে তুলে নিল। হেরা চমকে উঠল। নাভানের বুকের সঙ্গে ধাক্কা খেতেই শরীর কেঁপে উঠল তার। নাভান গম্ভীর কণ্ঠে বলল, বাবা, আমি হীরাকে নিয়ে হাসপাতালে যাচ্ছি। ডাক্তার ইমিডিয়েট চেক আপ করতে বলেছেন। তার কণ্ঠে এমন এক কর্তৃত্ব ছিল যেন তাকে থামানোর সাহস কারও নেই। জাওয়াত খান কিছু বলতে গিয়েও থেমে গেলেন। তিনি খুব ভালো করেই জানেন নাভান একবার যা সিদ্ধান্ত নেয় তা আর বদলায় না। নাভান হেরাকে নিয়ে বের হয়ে যেতেই ঘরে অদ্ভুত এক নীরবতা নেমে এলো। তারপর জাওয়াত খান ধীরে ধীরে অধীরের দিকে তাকিয়ে নরম কণ্ঠে বললেন, শেহজাদকে ভাই বলিস, কাজল খানকে মা বলিস, তাহলে আমার আঙ্কেল কেন ডাকিস? সবাইকে বোঝাতে চাস আমি তোর জন্মদাতা না? কথাগুলো বলার সময় তার কণ্ঠ কেঁপে উঠছিল। অধীর হতভম্ব হয়ে তাকিয়ে রইল। ছোটবেলা থেকে বাবার অভাব কখনো বুঝতে দেয়নি নাভান আর কাজল খান। যখন যা প্রয়োজন হয়েছে তার আগে এনে দিয়েছে, ভালোবাসা দিয়ে আগলে রেখেছে। তবুও বাবা ডাক্তার ভিতর এক অন্যরকম আশ্রয় আছে। আজ সেই অনুভূতিটাই হঠাৎ করে বুক ভরে দিল তাকে। অধীরের চোখ ভিজে উঠল। পর মুহূর্তেই সে ঝাঁপিয়ে পড়ল জাওয়াত খানকে জড়িয়ে ধরল। হাউমাউ করে কেঁদে উঠে বলল, এই পৃথিবীর সবাই জানবে তুমি আমার বাবা, না আমি তোমার ছেলে বাবা। বাবার ডাকটা শুনে জাওয়াত খান আর নিজেকে সামলাতে পারলেন না। তিনি দু হাতে অধীরকে শক্ত করে বুকে জড়িয়ে নিলেন, যেন বহু বছরের হারানো কিছু ফিরে পেয়েছেন। তার বুক কাঁপছে, চোখ দিয়ে অনবরত অশ্রু ঝরছে, কিন্তু সেই কান্নার মাঝেও আজ শান্তি আছে। দূরে দাঁড়িয়ে থাকা সবার চোখ ভিজে উঠল। রোজ চুপচাপ চোখ মুছছে, রুষা ঠোঁট কামড়ে কান্না আটকে রাখার চেষ্টা করছে। কাজল খান স্থির চোখে তাকিয়ে আছেন সেই দৃশ্যের দিকে। বুকের ভেতর জমে থাকা বরফ যেন ধীরে ধীরে গলছে তার। আর দরজার পাশে দাঁড়িয়ে থাকা নাভান, তার শক্ত দাম্ভিক মুখের আড়ালেও আজ এক ফোঁটা প্রশান্তি নেমে এসেছে। কারণ সে জানে ভালোবাসা যতই লুকিয়ে রাখা হোক না কেন তা প্রকাশ পাবে একদিন না একদিন।
কাজল খান এসব দেখে নিজের রুমে চলে যায় গটগট পায়ে। নাভান যাওয়ার আগে রোজ রুষা সবার রুম দেখিয়ে দিতে বলেছে কাজের মেয়েকে।